সিদ্দিক কুঞ্জ নামের এই বাড়িটা শহরের অন্যান্য চোখধাঁধানো দালানকোঠার মতোই সৌন্দর্যে ভরপুর। প্রায় ২৪% জায়গা জুড়ে গড়ে ওঠা এই বাড়িতে ভোর হলেই গাছের ডালে ডালে পাখিরা সুর তোলে ডাকে। সেই পাখিদের ডাকেই প্রতিদিনের সকাল শুরু হয় সিদ্দিক কুঞ্জে। আজও তার ব্যতিক্রম হয়নি। বাড়ির ডাইনিং টেবিলে একে একে এসে বসেছেন সবাই। এ বাড়ির সদস্য সংখ্যা হাতে গোনা কয়েকজন মাত্র। বাড়ির একমাত্র বড় ছেলে তাজদি সিদ্দিক আজান আর ছোট মেয়ে আজানা তাবুসুম মিতালি। এই দুই সন্তান নিয়েই মোহনা বেগমের জগৎ বিস্তৃত। স্কুলের গণ্ডি পেরানোর আগেই বাবাকে হারিয়েছে তাজদি। তার বাবা আশরাফুল সিদ্দিক ছিলেন একজন সামরিক কর্মকর্তা। একটি মিশনে গিয়ে শহীদ হন তিনি। হাসিমুখে চলতে থাকা পরিবারটা হঠাৎ করেই ভেঙে পড়তে শুরু করে। কিন্তু মোহনা বেগম ভাঙেননি, শক্ত করে তুলেছেন নিজেকে। স্বামীকে হারিয়েও তিনি ছেলেমেয়েদের বুকে পিঠে আগলে রেখে মানুষ করেছেন। কষ্টের ভেতর দিয়ে শিখিয়েছেন শক্ত হাতে সোজা হয়ে দাঁড়াতে। তাজদি ছোটবেলা থেকেই বাবাকে নিজের আইডল মানত। বাবার পোশাক, শৃঙ্খলা, সাহস সবকিছুই তার চোখে ছিল বীরত্বের প্রতীক। বাবার পোশাককেই নিজের স্বপ্নের পথ হিসেবে বেছে নিয়েছে সে। বড় হয়ে বাবার দেখানো পথেই চলছে সে। তবে পার্থক্য একটাই, বাবা ছিলেন মেজর আর ছেলে হয়েছে নেভির একজন অফিসার। দেশের নীল জলরাশির বুক চিরে চলা জাহাজের জার্নিতে কাটে তার জীবনের অধিকাংশ সময়। টেবিলের এক কোণে বসে আছেন প্রিয়ন্তী দাদি। বয়সের ভারে সামান্য নুয়ে পড়লেও রূপচর্চায় কোনো কমতি নেই তার। দাদির পাশেই বসে আছেন মিতালি। স্বামীর জন্য নাস্তা সাজাচ্ছে প্লেটে। খাবার থালা সামনে নিয়েও মোহনা বেগমের চোখ বারবার ঘরের ভেতরের দিকে চলে যাচ্ছে, যেন কাউকে খুঁজছেন তিনি। মেয়েকে ডেকে বললেন, মিতালি, প্রিয়ন্তীকে ডাকিসনি এখনও? কটা বাজে দেখেছিস? নাস্তা করবে না? মিতালি মায়ের কথায় উঠে দাঁড়াতেই যাচ্ছিল, অমনি তাকে থামিয়ে দিল পাবেল। চেয়ার টেনে বসতে বসতে বলল, আমি ডেকে এসেছি ওকে, ও আসছে, তুমি বসো। স্বামীর কথায় মিতালির পা দুটো থেমে গেল। জায়গায় বসে পড়ল সে। ঠিক সেই সময়ে রুম ছেড়ে বেরিয়ে এলো প্রিয়ন্তী। পেঁয়াজ রঙের পাকিস্তানি সুতির লম্বা কামিজে মেয়েটাকে খুব স্নিগ্ধ লাগছে। চিকন, ছিপছিপে গরণ, পোশাকটা মানিয়েছে বেশ। লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে পিছনের দিকে হালকা খোপা বেঁধে রেখেছে। নরম গলায় সবার সঙ্গে কুশল বিনিময় করে টেবিলে এসে বসল সে। গতকাল রাত নামমাত্র কেটেছে তার। ঘুম হয়নি একরত্তিও। ভেতরে ভেতরে ছটফট করতে করতে কেটেছে পুরোটা রাত। শত চেষ্টাতেও দু চোখের পাতা এক করতে পারেনি। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে গতরাতের সেই দৃশ্যগুলো। বউ হবে না আমার এই নিরামিষ পুরুষের আমিষ বউ? কথাগুলো বারবার তার চোখের সামনে ঘুরে ফিরে এসেছে। না চাইতেও এসেছে। এমন মোহনীয়ভাবে কেউ সামনে এসে এমন আবদার করে? বুঝি তাও লোকটা কিনা যেই সেই কোনো তরুণ যুবক নয়, সোজা লেফটেন্যান্ট নেভি কমান্ডার। রাতের ছটফটানি এখনও কমেনি তার। একবার তো ভেবেছিল শটার হতেই চলে যাবে বাড়িতে, থাকবে না আর এখানে। লোকটার মুখোমুখি কিভাবে হবে? আবার ভাবল, বাড়িতে একা কিভাবে যাবে? বাড়িতেও তো আর কেউ নেই, একমাত্র ভাই আর দাদি ছাড়া। দুজনেই তো এখন এ বাড়িতে অবস্থান করছে। তাই নিরাশ হয়ে রয়ে গেছে এ বাড়িতেই। যতদিন থাকবে একটু সাবধানে থাকলেই হল। টেবিলে একের পর এক খাবার সার্ভ করা হচ্ছে। নতুন জামাই বলে মোহনা বেগম সব কিছু নিজেই তদারক করে সাজিয়েছেন। কাজীর মেয়েকে নিয়ে প্রিয়ন্তী পরোটা নিয়ে একটু মাংসের ঝোল মাখালো। প্রথমে এক টুকরো চিবিয়ে যেই না পরোটা ছেড়ে মুখে দেবে, অমনি সিঁড়ি দিয়ে নামার শব্দ শুনে ঘাড় তুলে ওপরের দিকে টাকালো। হাতে কালো রঙের ঘড়িটা পড়তে পড়তে নিচে নামছে তাজদি। প্রিয়ন্তী অজান্তেই চোখ তুলে তাকালো। সকালের স্পষ্ট আলোয় এবার লোকটাকে ভালো করে দেখল সে। কালো ট্রাউজার, অফ হোয়াইট টি শার্ট। উজ্জ্বল ভরসা বর্ণের লোকটাকে নিখুঁত লাগছে দেখতে। প্রিয়ন্তী খেয়াল করল, লোকটা ফেসবুক প্রোফাইলের ছবির চেয়েও বাস্তবে অনেক বেশি আকর্ষণীয় ও সুদর্শন। ছবিটা বোধহয় অনেক আগের। শক্ত, গরম, ধারালো চোয়াল, ছোট করে কাটা চুল। নর্মাল ছেলেদের না মানালেও ডিফেন্সের মানুষদের খুব মানিয়ে যায়, কাকতালীয়ভাবে। তার তাকিয়ে থাকার মাঝেই মনে পড়ল গতরাতের কথাগুলো। তড়িঘড়ি চোখ সরিয়ে নিল প্রিয়ন্তী। হাঁসফাঁস করল ভেতরে ভেতরে। লজ্জায়, বিব্রতিতে পড়ল অমনি। স্বাভাবিকভাবেই টেবিলের পাশে এসে চেয়ার টেনে বসল তাজদি। চেয়ারে বসা ছেলেটাকে মন ভরে দেখলেন মোহনা বেগম। এই ছেলেটা একদম তার বাবার মতো। ছোটবেলা থেকেই দায়িত্ব আর শৃঙ্খলার বাইরে কিছুই বোঝে না সে। নিজের সুখ দুঃখ, আরাম আয়েশ সবকিছুর ঊর্ধ্বে তার কাছে একটাই জিনিস বড়, দেশের সেবা করা। মাসের পর মাস জাহাজে সমুদ্রে ভেসে বেড়ায়। ঠিকমতো খায় কিনা, ঘুমায় কিনা সেটাও জানেন না তিনি। বেশিরভাগ সময় ছুটিতে থাকলেও বাড়িতে আসে অবধি।
শত অনুরোধেও ২-৩ দিনের বেশি থাকে না। যতবার থেকেছে মায়ের আহাজারি অনুরোধে থেকেই বাধ্য হয়ে থেকেছে। এই তো মেয়ের বিয়ে হলো মাত্র ১৫ দিন আগে। সে নাকি ছুটির আবেদন করেছিল, কিন্তু মিশন থাকায় আসতে পারেনি। মোহনা বেগম জানেন একটু চেষ্টা করলেই আসতে পারত তার ছেলে, কিন্তু করেনি। গতকাল বাড়িতে এসেছে। ছেলের আসার খবর পেয়ে মোহনা বেগম আর দেরি করেননি। মেয়ে জামাই দুজনকেই আগেভাগে নিজের বাড়িতে ডেকে নিয়েছেন, কারণ ভালো করেই জানেন তিনি তাজদি নিজে থেকে কখনো কারো বাড়িতে যাবে না, কোনো দিনই না, এমনকি নিজের বোনের শ্বশুর বাড়িতেও না। ছেলের পছন্দের খাবার আগেভাগেই সাজিয়ে রেখেছেন তিনি। তাজদি চামচ নামিয়ে পাবেলের দিকে তাকাল, বলল, অমনি তো পাবেল, তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? পাবেল খাবার মুখে তুলতে তুলতেই নম্র গলায় উত্তর দিল, জি ভাই, এই তো আলহামদুলিল্লাহ ভালোই চলছে। কোনোরকম কারো কণ্ঠস্বর এত মারাত্মক হতে পারে জানা ছিল না প্রিয়ন্তীর। লোকটা স্বাভাবিক কথা বললেও যেন সোজা বুকের মধ্যে গিয়ে লাগে, যেমনটা এখন লাগছে তার। তবে ভয়ও লাগছে, এই বুঝি লোকটা আবার ভাইকে সব বলে দেয়। এই বুঝি কাল রাতের কথাগুলো অজান্তেই টেবিলের মাঝখানে এসে পড়ে। খাবার মুখে তুলতে গিয়েও পারছে না সে, চোখের কোণ দিয়ে একবার তাকালো তাজদীপ দিকে। লোকটা ঠিক তখনই আবার বলল, তামিজ প্রিয়ান্তি, আপনার কি অবস্থা? প্রিয়ান্তি তো চেয়েই ছিল লোকটা প্রশ্ন করবে, তাকাতেই চোখাচোখি হল দুজনের। সঙ্গে সঙ্গে মাথা নুইয়ে ফেলল প্রিয়ন্তি। আচমকা প্রশ্নে খাবার আটকে গেল গলায়। তুরন্ত পানির গ্লাসে গিয়ে দিল মিতালি, বলল, নাও নাও, পানি খাও, আস্তে। প্রিয়ান্তি কাঁপা হাতে পানি নিয়ে কয়েক ঢোক খেল। খেতে খেতেই আবার তাকাল। লোকটা তখনও তার দিকে ভ্রূম কুচকে তাকিয়ে। বোনের প্রশ্নের উত্তর দিল পাবেল, বলল, এই তো ভালোই চলছে, এবার অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, ইংলিশ ডিপার্টমেন্টে। তাজদি হালকা ভ্রু তুলে বলল, ও ইংলিশ, ভালো তো। তো আপনার শখ কি মিস প্রিয়ান্তি? লেখাপড়া চালাবেন, নাকি বিয়ে শাদী করে হাজবেন্ড নিয়ে সেটল হয়ে যাওয়ার প্ল্যান আছে একেবারে? ব্যাস, ঠিক এই ভয়টাই পাচ্ছিল প্রিয়ান্তি। হয়ে গেল কাণ্ড। শব্দগুলো এক একটা ধারালো ছুরির মতো লাগল তার বুকে। হাত দুটো অজান্তেই নিজের জামা খামচে ধরল, চোখ নামিয়ে ফেলল। মোহনা বেগম ছেলের দিকে তাকিয়ে কর্কশ গলায় বললেন, বাবা, খাবার সময় এসব প্রশ্ন কেন? আগে খাওয়া শেষ হোক, তারপর না হয় বসে কথা বলো। তাজদি হেসে শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আম্মু, আমাদের কাছে প্রতিটা সেকেন্ডই খুব প্রেশাস, সময়কে আমরা হালকাভাবে নিতে পারি না। পাবেল হেসে বলল, সমস্যা নেই আম্মু, ওর পড়াশোনার ইচ্ছা আছে ভাইয়া, আমাদেরও ইচ্ছা আছে ওকে পড়ানোর। ওর স্বপ্ন ইংলিশ লেকচারার হওয়া। তাজদি মাথা নাড়াল, বলল, বাহ, খুব ভালো। না হলে আজকালকার মেয়েদের তো কলেজে উঠলেই বিয়ে, আর বিয়ের পর বাচ্চা কাচ্চা নিয়ে প্ল্যানিংও করে ফেলে। ওটা বয়সের দোষ। তোমার ওরকম কোনো ইচ্ছে টিচ্ছে নেই তো মিস প্রিয়ান্তি? খুক খুক করে কেঁপে উঠল প্রিয়ান্তি। এবার আর পানিতেও কাজ হল না। চামচ নামিয়ে উঠে দাঁড়াল, সোজা পা বাড়াল উল্টো পথে। যেতে যেতে বলল, মানে আমার খাওয়া শেষ হয়ে গেছে, আমি এখন উপরে যাই। মিতালি অবাক হয়ে বলল, এমা, এত কম খেলে যে? মোহনা বেগম ডাকলেন, থামিস মা, আরেকটু খেয়ে যা, শরীরে তো কিছুই নেই তোর, এভাবে খেলে হবে? প্রিয়ান্তি মৃদু হেসে মাথা নাড়ল, না আন্টি, সত্যি খাওয়া হয়ে গেছে, আর খেতে ইচ্ছে করছে না। বলেই আর দাঁড়াল না, ছুটে চলল রুমের দিকে। আপাতত আর এই লোকটার সামনে আসবে না। ডাইনিং টেবিলের সেই অস্বস্তিকর মুহূর্তের পর থেকে প্রিয়ান্তির মাথার ভেতরে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, এভাবে ভয় নিয়ে লুকিয়ে থাকলে চলবে না, লোকটার সঙ্গে সরাসরি কথা বলতে হবে। যা হয়েছে হয়েছে, মুখোমুখি না হলে এই অজানা আতঙ্কটা কোনো দিনই কাটবে না। রুমে ফিরে এসেই বিছানায় বসে ফোনটা হাতে নিল। মেসেঞ্জারে ঢুকে বান্ধবী স্নেহাকে মেসেজ দিল, আমার রীতিমতো অনেক ভয় হচ্ছে রে স্নেহা, কি করব আমি এখন? একবার মনে হয় এই বুঝি সব জানিয়ে দেবে, এই বুঝি ভাইয়া এসে আমার গালে কষিয়ে দুটো থাপ্পড় বসালো বলে। আমি আর পারছি না। ওপাশ থেকে রিপ্লাই এলো সাথে সাথেই। প্রিয়ান্তি সবটা জানালো বেস্ট ফ্রেন্ডকে। সবকিছু শোনার পর সময় নিয়ে টাইপিং হচ্ছিল কিছু একটা। প্রিয়ান্তি ঠোঁট কামড়ে ধরে অপেক্ষা করল। উত্তর এলো, এভাবে ভয় পেলে তো চলবে না, লোকটাকে সকালে কিছু বলেছিল তোকে? এক কাজ কর, দেখতে পারিস ডিরেক্ট গিয়ে কথা বল, ক্লিয়ার কর, খুলে বল, ক্ষমা চাইবি, দরকার হলে পা দুটো জড়িয়ে ধরবি। মনে হয় না পা ধরার দরকার পড়বে, একটু সুন্দর করে ইমোশনাল হয়ে মাফ চাইলে ক্ষমা করে দেবে দেখিস। আফটারঅল ছেলে মানুষ তো, সাহস দেখাতে হবে, বুঝেছিস? বান্ধবীর কথায় আশ্বস্ত হয়ে উঠে দাঁড়াল প্রিয়ান্তি। এপাশ ওপাশ হাঁটাহাঁটি করল কিছুক্ষণ,
অবশেষে একটা দম নিয়ে শ্বাস টানল, মাথায় ঘোমটা টেনে বেরোল ঘর ছেড়ে। এসে দাঁড়াল তাজদির রুমের সামনে। দরজাটা হাট করে খোলা, পুরোটাই। প্রিয়ান্তি এসে দাঁড়াতেই চোখ দুটো বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। এটা কি রুম নাকি কোনো শোরুম? একপাশের দেওয়াল জুড়ে কাঁচের ক্যাবিনেট, পুরোটাতে সারি সারি ট্রফি। সোনালি, রূপলি, ব্রঞ্জ রঙের ঝকঝকে স্মৃতিচিহ্নে ভরা। ফুটবল টুর্নামেন্ট, অ্যাথলেটিক্স, স্কুল কলেজের স্কলারশিপ, নেভিতে যোগ দেওয়ার পর অসংখ্য সম্মাননা। কিছু সেলফি স্পেশালি নাম খোদাই করা, এলটিসি সিদ্দিক আজান সিদ্দিক। প্রিয়ান্তির মাথা ভনভন করে উঠল। এতগুলো ট্রফি একসাথে কখনো দেখেনি। ট্রফির দোকানেও বোধহয় এত থাকে না। অমনি সেখানে এসে হাজির হল মিতালি। ভাইকে ডাকতে এসেছিল। প্রিয়ান্তিকে দেখে বলল, আরে প্রিয়ান্তি, তুমি এখানে কি করছো? প্রিয়ান্তি চমকে ঘুরল পেছনে ভাবিকে দেখে, কিঞ্চিত লজ্জা পেল। মৃদু গলায় জানতে চাইল, আপু, এতগুলো ট্রফি মানে সব কি ওনার? মানে তাজদি ভাইয়ার? মিতালি হালকা হেসে মাথা নাড়াল। হ্যাঁ, বেশিরভাগই ভাইয়ার, তবে একটা বাবারও আছে। প্রিয়ান্তি একটু ইতস্তত করে বলল, আপু, আরেকটা কথা জিজ্ঞেস করব? করো, কি দরকার? প্রিয়ান্তি চোখ নামিয়ে বলল, ভাইয়া, মানে তাজদি ভাইয়া, উনি কোথায়? মিতালি খুব মিশুক, সরল সোজা, ভেতরে অত প্যাঁচ নেই। কথাটাকে স্বাভাবিকভাবেই নিল। একটু অবাক হলেও স্বাভাবিক গলায় উত্তর দিল, কেন, ভাইয়াকে দরকার? প্রিয়ন্তি তাড়াতাড়ি মাথা নাড়ল। না না, এমনি, আর কি জানতে চাই না। মিতালি বলল, ভাইয়া আসলে এই রুমে থাকে না খুব একটা, বাড়িতে এলেও বেশিরভাগ সময় থাকে ছাদে, চিলেকোঠার রুমে। প্রিয়ন্তীর ভ্রু কুঁচকে গেল। চিলেকোঠায়? হ্যাঁ, ছাদের উপর একটা আলাদা রুম আছে, ওখানেই থাকে। প্রকৃতিপ্রেমী তো, তাই বাড়ির ভেতরে ঠিক জমে না। প্রিয়ন্তি আস্তে করে বলল, কেন? ভাইয়া ছোটবেলা থেকেই এমন, শান্ত, চুপচাপ, নিজের মতো থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। জাহাজে থাকতে থাকতে একা থাকার অভ্যাস হয়ে গেছে বলতে পারো। বাড়িতে এলেও আলাদা স্পেস দরকার হয় তার। প্রিয়ন্তি চুপ করে শুনল, হঠাৎ ধুম করে প্রশ্ন করে বসল, মানে উনি বেশি কথা বলেন না? খুবই কম কথা বলে ভাইয়া। কেন বলতো? ভাইয়া কি তোমাকে কিছু বলেছে? প্রিয়ন্তীর বুকের ভেতর আবার ডিপডিপ শুরু হল। লুকিয়ে নিজের অস্বস্তি সামলে স্বাভাবিক কণ্ঠে বলল, না ভাবি, ওনার সঙ্গে তো আমার দেখাই হয়নি তেমন করে। মিতালি চলে যেতেই হাত ছাড়ল প্রিয়ন্তি। দেরি করল না এক মুহূর্ত, ঠিক করল ছাদে যাবে, ওখানেই গিয়ে কথা বলবে। হাতের তালু ভিজে উঠেছে ঘামে, তবু নিজেকে সামলে ধীরে ধীরে শিউনির দিকে এগোল। প্রতিটা ধাপে বুকের ভেতর ডিপডিপ শব্দটা বাড়ছে ক্রমশ। শেষের ছাদের দরজা খুলতেই হালকা বাতাস এসে মুখে লাগল। আকাশের অবস্থা বেগতিক, বৃষ্টি ছাড়াই বিদ্যুৎ ঝলকাচ্ছে ক্ষণে ক্ষণে, বৈরী বাতাস বইছে। ছাদটা বড়, চারপাশে উঁচু বাউন্ডারি ওয়াল, এক কোণায় আলাদা করে ছোটখাটো চিলেকোঠার রুম। রুমটা খুব বড় নয়, দরজা একটা, পাশে খোলা থাই জানালা। জানালার সাদা পর্দা বাতাসে দুলছে। দরজার পাশে একটা ছোট কাঠের বেঞ্চ, বেঞ্চের এক কোণায় একটা ফুলের টব, শুকনো মাটি আর দুটো মরা পাতা পড়ে আছে। ধরভর করা বুকে আরেকটু এগোলো প্রিয়ন্তি, ঠিক করল দরজায় নক করবে। ঠিক তখনই আকাশটা অদ্ভুতভাবে কালো হয়ে উঠল, ঝপঝপ করে নামল বৃষ্টি। বাতাসের গতি বাড়ল, হঠাৎ অনেক জোরে শব্দ করে কোথাও বজ্রপাত হল। পর্দা দুলতে দুলতে জানালায় আছড়ে পড়ছে। মেয়েটা এটুকুতেই ভিজে একাকার। দ্রুত চিলেকোঠার দরজার কাছে ছুটল প্রিয়ন্তি। ভিজে যাবে না হলে, পুরোপুরি ভিজলে জ্বর আসবে। রোম্যান্টিক ওয়েদারে বাচ্চার বাবাকেই খুব মিস করছিলেন বুঝি মিস প্রিয়, তাই সোজা এসে বাচ্চার বাবার বেডরুমেই আশ্রয় নিয়েছেন বুঝি? প্রিয়ন্তীর শরীর কেঁপে উঠল সেই কণ্ঠে। লোকটা তো দেখেও নি তাকে, জানল কি করে? ক্যামেরা নেই তো আবার কোথাও? এতক্ষণে কথাটা মস্তিষ্কে আঘাত করল। অমনি লজ্জায় নুয়ে গেল মেয়েটা। ইস, কি সাংঘাতিক এই লোক! এক সেকেন্ডও দম নিল প্রিয়ন্তি, জবাব দেওয়ার জন্য প্রস্তুত হল, কিন্তু তার আগেই শক্ত করে দরজা খুলে গেল। এই ঝড় বৃষ্টিতে একা ছাদে কি করছেন মিস প্রিয় অনন্তী? একা একটা ছেলে মানুষের রুমের সামনে দাঁড়াতে ভয় করছে না আপনার? জানেন তো, ছেলে মানুষ কিন্তু বহুরূপী হয়, সুযোগের হাতছাড়া করে না ক্ষণিকেও। এরকম একটা অশালীন ওয়েদারে নিরামিষ থেকে আমিষে রূপান্তরিত হতেও বেশি সময় লাগবে না। প্রিয়ন্তি কথা হারিয়ে ফেলল। লোকটার ওপর চোখ পড়তেই হাতে সাদা একটা টাওয়েল, চুল অল্প স্বল্প ভেজা, সময়ের মতোই ট্রাউজার আর টি শার্ট। আর সবচেয়ে বেশি যেটা আকর্ষণ করছে, লোকটার কপালের আর নাকের মাঝ বরাবর একটা কাটা দাগ, ভ্রুয়ের ঠিক মাঝখানের একটু নিচে। বৃষ্টির শব্দ, বজ্রের গর্জন আর দুলতে থাকা পর্দার মাঝে দাঁড়িয়ে প্রিয়ন্তীর হৃৎপিণ্ড যেন থেমে যেতে চাইছে।